আজকে তাহলে ক্লাস শুরু করি। আজকে তোমাদেরকে আমি মেনলি পড়াবো সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এটাকে আমরা হাইলাইট করব পার্টিকুলারলি। আসলে এটা আন্ডার দি হেডলাইন অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। আমরা কি বলি? স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস এর হেডলাইনে আমরা পড়ালেখা করব। তবে মেনলি আমরা হাইলাইট করব অ্যাবাউট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। ঠিক আছে? তা আমি যদি ভাবে বলি যে কি কি তোমার স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস আছে, হঠাৎ দিয়ে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস, তাই না? এটা বলতে পারি। আসলে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি কি? এটা হচ্ছে লেখো, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হচ্ছে এটা হচ্ছে গ্রুপ অফ ইনফ্লামেটরি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। এটা কি? গ্রুপ অফ একটা ইনফ্লামেটরি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। ঠিক আছে? এদের কি আছে? এদের আন্ডার যে ডিজিজগুলো আছে এদের কি আছে? ওভারল্যাপ ক্লিনিক্যাল ফিচার্স, হ্যাভিং ওভারল্যাপ ক্লিনিক্যাল ফিচার্স, আর ইউজুয়ালি দে আর অ্যাসোসিয়েটেড উইথ B27। তাহলে কি আমি যদি বলি হোয়াট ইজ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস, তখন বলতে হবে এটা একটা গ্রুপ অফ ইনফ্লামেটরি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার যেখানে যাদের হ্যাভিং ওভারল্যাপ ক্লিনিক্যাল ফিচার্স এবং ইউজুয়ালি দে আর অ্যাসোসিয়েটেড উইথ B27। ক্লিয়ার? এখন আসো যে আমরা পড়ব যে এই ডিজিজের আন্ডারে কী কী ডিজিজ আছে। তার মধ্যে এক নম্বর লেখো যে ডিজিজ ইনক্লুডেড আন্ডার দি আমব্রেলা অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস। এর মধ্যে লেখো অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। লেখো একটা কি? অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। 2 নম্বরে লেখো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। 3 নম্বরে লেখো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। 4 নম্বরে লেখো সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর লাস্টে লেখো যে এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস। ক্লিয়ার? তাহলে আমি কি বলেছি যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসের আন্ডারে কী কী ডিজিজ আছে? আমি বলেছি অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। 2 নম্বরে লেখো যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তারপরে লেখো যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তারপরে লেখো হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং লাস্টে লেখা হচ্ছে এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস। এগুলো হচ্ছে আন্ডার দি হেডলাইন অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তা আমরা আসলে মেনলি কি বলেছি আজকে পড়বো অ্যাবাউট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তা সেটা যদি হয় তাহলে দেখো আমি বলেছিলাম যে এদের কি আছে? কমন ক্লিনিক্যাল ফিচার্স আছে। তাহলে হোয়াট আর দি কমন ক্লিনিক্যাল ফিচার্স অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস। হোয়াট আর দি কমন ক্লিনিক্যাল ফিচার্স? প্রথমে লেখো যে ইউজুয়ালি দে হ্যাভিং অ্যাসিমেট্রিক্যাল ইনফ্ল্যামেটরি অলিগোআর্থ্রাইটিস। লেখো অ্যাসিমেট্রিক্যাল মানে কি? সিমেট্রি থাকবে না, তাই না? সিমেট্রি মানে কি? দেখে এই পাশে রিস্ট জয়েন্ট, ওই পাশে হয়তো এলবো জয়েন্ট, এই পাশে হয়তো নি জয়েন্ট, ওই পাশে হয়তো অ্যাঙ্কেল জয়েন্ট, তার মানে সিমেট্রি নাই। তাহলে অ্যাসিমেট্রিক্যাল। আমি বলেছিলাম ইনফ্ল্যামেটরি আগে জানো যে কোনো আর্থ্রাইটিস যার ব্যথাটা রেস্ট নিলে বাড়ে, এক্সারসাইজে কমে, মার্কড মর্নিং স্টিফনেস থাকে, সেখানে ফিচার্স অফ কী থাকে? আমি বলেছি সোলেন জয়েন্ট, রেড জয়েন্ট, টেন্ডার জয়েন্ট, তাই না? এগুলো সব ফিচার্স অফ ইনফ্লামেশন। তাহলে এটা হবে অ্যাসিমেট্রিক্যাল। তারপর হবে ইনফ্লামেটরি, তাই না? ইউজুয়ালি কি বলেছি? ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস মানে কি? অলিগোআর্থ্রাইটিস মানে লেস দ্যান 5 জয়েন্ট ইনভলভমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে মনে রাখতে হবে যেগুলো যত কিছু অলিগোআর্থ্রাইটিস হোক না কেন, আলটিমেটলি যে টার্ন ইনটু পলিআর্থ্রাইটিস। যদিও আমরা বলি যেটা অলিগোআর্থ্রাইটিস, কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু সব কী হবে? কনভার্ট হবে, পলিআর্থ্রাইটিস হয়ে যাবে। তা আমাদের যদি বলি তাহলে কিন্তু বলতে হবে আসলে এটা অ্যাসিমেট্রিক্যাল ইনফ্ল্যামেটরি অলিগোআর্থ্রাইটিস usually involves the large joint. More কোনটা? more
ইন লোয়ার লিম দেন আপার লিম, মোর ইন লোয়ার লিম দেন আপার লিম। একটা গেল। তাহলে আমি বললাম কমন ক্লিনিক্যাল ফিচার্স অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তার মধ্যে প্রথমে বলেছি যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস, এটা মনে রাখতে হবে। তারপর বলেছি যে এটা হবে হিস্ট্রি অফ ইনফ্লামেটরি ব্যাক পেন, হিস্ট্রি অফ কী থাকবে, ইনফ্লামেটরি লো ব্যাক পেন বা ইনফ্লামেটরি ব্যাক পেন, যেটাই হোক না, লো ব্যাক পেন না হলে ইনফ্লামেটরি ব্যাক পেন। তারপর হচ্ছে এভিডেন্স অফ স্যাক্রোআইলাইটিস, কী হবে, এভিডেন্স অফ স্যাক্রোআইলাইটিস একটা থাকবে। এগুলো হচ্ছে কমন ক্লিনিক্যাল ফিচার বলতে, সবগুলো যে এক্সপ্লেনেশন প্রত্যেকের এটা থাকবে, থাকতে পারে আর কি। তারপর হচ্ছে এনথেসাইটিস। এনথেসাইটিস মানে কি, যেখানে আমার লিগামেন্ট বা টেন্ডন ইনসারশন হয় বোনে, সেখানে বলে এনথেসিস। তার যদি ইনফ্লামেশন হয় তখন তাকে বলা হয় এনথেসাইটিস। মানে কি, যে সাইডে আমার লিগামেন্ট বা টেন্ডন যেখানে ইনসার্ট হয় সেখানে যে ইনসার্টের পয়েন্টে যে ইনফ্লামেশন হয় তখন বলা এনথেসাইটিস। মনে রাখতে হবে যে এনথেসাইটিস হয় ইউজুয়ালি আমরা কী বলি, দুইটা এনথেসাইটিস। একটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে একিলিস টেন্ডিনাইটিস, আর হচ্ছে প্ল্যান্টার ফাসাইটিস। এখানে বলার জন্য বললাম, তো তোমরা রাখবো যে এনথেসাইটিস ইজ এ কমন ক্লিনিক্যাল ফিচার্স অফ অল টাইপ অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। এরপরে দেখো ইউজুয়ালি এদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, মানে টেন্ডেন্সি ফর ফ্যামিলিয়াল এগ্রিগেশন, মানে কি হয়, এদের ইউজুয়ালি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, এটা একটা গেল। আটা দেখো ইউজুয়ালি বলেছে কি এদের সেরোনেগেটিভ, এরা বলে এদের একটা নাম হচ্ছে এজিসপন আর্থ্রোপ্যাথি, এটা কিন্তু বলা হয় সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এর নাম হচ্ছে সেরোনেগেটিভ। তো সেরোনেগেটিভ কেন বলা হয়, সেরোনেগেটিভ এই কারণে বলা হয় বিকজ তাদের আর এ ফ্যাক্টর বা আর টেস্ট যে করি এটা নেগেটিভ থাকে, এই জন্য এদের নাম হয়েছে সেরোনেগেটিভ। তাহলে কী বলেছি, হোয়াই এদের নাম সেরোনেগেটিভ, কারণ এদের আর এ ফ্যাক্টর বা আর এ টেস্ট ইজ নেগেটিভ, এই জন্য নাম হচ্ছে সেরোনেগেটিভ। তাহলে এদের আমি বলেছি কমন, তাহলে এদের সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, তাহলে দেখো এদের আর এ ফ্যাক্টর নেগেটিভ থাকবে, আর এ ফ্যাক্টর নেগেটিভ থাকবে। আরেকটা দেখো যে এই সেলে B27 ইজ ইউজুয়ালি পজিটিভ, এই সেলে B27 ইজ ইউজুয়ালি পজিটিভ। আর লাস্টে লেখো যে এদের কি থাকবে, অ্যান্টেরিয়র ইউভিআইটিস থাকার সম্ভাবনা আছে, কি আছে, অ্যান্টেরিয়র ইউভিআইটিস। তাহলে আবার আমি যদি বলি যে হঠাৎ দিয়ে কমন ক্লিনিক্যাল ফিচার্স অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, তো প্রথম থেকে যদি বলি যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস 1, সেকেন্ড ওয়ান ইজ যে হিস্ট্রি অফ ইনফ্লামেটরি ব্যাক পেন, তারপর লেখা হচ্ছে স্যাক্রোআইলাইটিস, তারপর বলেছি যে এনথেসাইটিস, তারপর বলেছি যে টেন্ডেন্সি ফর ফ্যামিলিয়াল এগ্রিগেশন, টেন্ডেন্সি ফর ফ্যামিলিয়াল এগ্রিগেশন, তারপরে বলেছি যে সেরোনেগেটিভ ফর রিমোটেড ফ্যাক্টর, এই সেলে B27 পজিটিভ, এবং অ্যাট লাস্ট বলেছি যে অ্যান্টেরিয়র ইউভিআইটিস, অ্যান্টেরিয়র ইউভিআইটিস। এগুলো সব ফিচার্স অফ কি, কমন ফিচার্স অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। এখন আসো আমরা যেটা পড়বো যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, আমাদের এখন মেন হেডলাইন কী হবে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখন আসো যে হোয়াট ইজ দি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তার মধ্যে একটা কি, এর নাম হচ্ছে যে মডিফাইড নিউ ওয়ার্ক ক্রাইটেরিয়া, কী বলেছি, মডিফাইড নিউ ওয়ার্ক ক্রাইটেরিয়া ফর দি ডায়াগনোসিস অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, মডিফাইড নিউ ওয়ার্ক ক্রাইটেরিয়া, মডিফাইড নিউ ওয়ার্ক। এর মধ্যে কি, একটা হচ্ছে হিস্ট্রি, দুইটা হচ্ছে এক্সামিনেশন, আর একটা হচ্ছে ইনভেস্টিগেশনস। কী বলেছি, একটা হিস্ট্রি দুইটা এক্সামিনেশন, একটা হিস্ট্রি দুইটা এক্সামিনেশন এবং একটা ইনভেস্টিগেশনস। দ্য ওয়ান সিঙ্গেল হিস্ট্রি কি, যে ইনফ্লামেটরি লো ব্যাক পেন হতে হবে যেটা মোর দ্যান 3 মান্থস। কী বলেছি, ইনফ্লামেটরি লো ব্যাক পেন ফর মোর দ্যান 3 মান্থস, এক। 2 নম্বর হচ্ছে এক্সামিনেশন, দুইটা পয়েন্ট বলেছি কি, লিমিটেশন অফ মুভমেন্ট অফ দি লাম্বার স্পাইন ইন মোর দ্যান ইন 2 প্লেন। কী বলেছি, লিমিটেশন অফ দি মুভমেন্ট অফ লাম্বার স্পাইন ইন 2 প্লেন। কী কী প্লেন, সেটা হচ্ছে একটা বলেছি স্যাজাইটাল এবং ফ্রন্টাল প্লেন। লিমিটেশন অফ মুভমেন্ট অফ লাম্বার স্পাইন ইন 2 প্লেন, ওয়ান ইজ ফ্রন্টাল
অ্যান্ড অ্যানাদার ইজ স্যাজাইটাল। আর হচ্ছে মুভমেন্ট অফ চেস্ট রেস্ট্রিকশন অফ মুভমেন্ট অফ দি চেস্ট। তাহলে আমি বলেছি যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, তার মধ্যে কী বলেছি যে এটা হচ্ছে মডিফাইড নিউ ওয়ার্ক ক্রাইটেরিয়া। সেখানে কী বলেছি, একটা হচ্ছে হিস্ট্রি, সেই হিস্ট্রির মধ্যে একটা পয়েন্ট কী আছে, হিস্ট্রি অফ ইনফ্লামেটরি লো ব্যাক পেন ফর মোর দ্যান 3 months 1। 2 নম্বর বলেছি যে এক্সামিনেশন, সেখানে কি লিমিটেশন অফ দি মুভমেন্ট অফ লাম্বার স্পাইন ইন 2 প্লেন, সেই প্লেন দুটোকে একটা ফ্রন্টাল প্লেন এবং একটা স্যাজাইটাল প্লেন গেল। তাহলে গেল এটা। আর হচ্ছে মুভমেন্ট অফ দি রেস্ট্রিকশন অফ দি চেস্ট, তাহলে দুইটা আমার হয়ে গেল এক্সামিনেশন। এটা এক্সামিনেশন দুইটা পয়েন্ট বলেছিলাম, একটা হচ্ছে কি মুভমেন্ট অফ দি স্পাইন এবং মুভমেন্ট অফ দি মানে চেস্ট এক্সপেন্সিবিলিটি, এটা গেল দুইটা। এবার আসলে আমি বলেছিলাম ইনভেস্টিগেশন, সেটা ইমেজিং করবো। সেই ইমেজিংয়ের মধ্যে কি, যদি একটা সাবজেক্টের কী বলেছি বাইলেটারাল এক্সরে করবো, এক্সরে অফ দি স্যাক্রো জয়েন্ট, এক্সরে অফ এসআই জয়েন্ট। ইনভেস্টিগেশন একটা বলেছিলাম কি এক্সরে অফ এসআই জয়েন্ট, ঠিক আছে। এটা কী হবে, যদি এই স্যাক্রোআইলাইটিসটা মাইল্ড হয় তাহলে হতে হবে বাইলেটারাল, আর স্যাক্রোআইলাইটিস যদি ডেফিনিট হয় তাহলে ইউনিল্যাটারাল হলেও হবে। তাহলে কী বলেছি, ইনভেস্টিগেশন আমার কী হবে যে বাইলেটারাল স্যাক্রোআইলাইটিস, এক্সরেতে বাইলেটারাল স্যাক্রোআইলাইটিস যদি এটা মাইল্ড ফর্মে থাকে তাও হবে, বাইলেটারাল হতে হবে। যে মাইল্ড ফর্মে থাকলে বাইলেটারাল হতে হবে, আর ডেফিনিট স্যাক্রোআইলাইটিস যদি থাকে তাহলে এটা বুঝতে হবে ইউনিল্যাটারাল হলেও হবে। তার মানে ডেফিনিট স্যাক্রোআইলাইটিস ইউনিল্যাটারাল, মাইল্ড স্যাক্রোআইলাইটিস বাইলেটারাল। এক্সরে ফাইন্ডিংস, এখন এই যে এক্সরে ফাইন্ডিংস তার মানে স্যাক্রোআইলাইটিস আছে, সাথে এনি ওয়ান ক্লিনিক্যাল ফাইন্ডিংস আইদার হিস্ট্রি অথবা এক্সামিনেশন ফাইন্ডিংস। তাহলে কী বলেছি, স্যাক্রোআইলাইটিস উইথ অ্যাবভ এনি ওয়ান ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ক্লিনিক্যাল মানে কি হিস্ট্রি এবং এক্সামিনেশন, যে কোনো একটা হয়ে থাকলেই ডায়াগনোসিস ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তাহলে এটা গেল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এবার আসো যে হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স, রুগী আমার কাছে আসলে কী নিয়ে আসবে, কিছু আসবে আর্টিকুলার ফিচার নিয়ে, কিছু আসতে পারে এক্সট্রা আর্টিকুলার ফিচার নিয়ে। এগুলো আমার কাছে কীভাবে আসতে পারে, আমি বলেছি কিছু আসে আর্টিকুলার ফিচার নিয়ে, কিছু আসতে পারে এক্সট্রা আর্টিকুলার ফিচার নিয়ে। তাহলে হঠাৎ আর্টিকুলার ফিচার আমরা জানি না এখন আর্টিকুলার ফিচার। দেখো আমি বলেছি ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস দ্যাট ইউজুয়ালি ইনভলভস দি লার্জ জয়েন্ট লোয়ার লিম্ব ইজ গ্রেটার দেন আপার লিম্ব। কী বলেছিলাম, ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস দ্যাট ইউজুয়ালি ইনভলভস দি লার্জ জয়েন্ট, এবং যেটা হবে কি লোয়ার লিম্বে ইনভলভমেন্ট বেশি হবে দেন আপার লিম্ব, এটাই তো। তাই যদি হয় তাহলে আমি বলবো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটা ধরবে কি লার্জ জয়েন্ট, কোন কোন জয়েন্ট, ইউজুয়ালি নি, হিপ, নি, অ্যাঙ্কেল, এদিকে শোল্ডার এবং অ্যালবো, হিপ, নি, অ্যাঙ্কেল, শোল্ডার এবং অ্যালবো। তাহলে এইসব জয়েন্টের আমার ইনফ্লামেটরি অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। এর সাথে যদি বলি যে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ইনফ্লামেটরি লো ব্যাক পেন, কী বলেছি, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ইনফ্লামেটরি লো ব্যাক পেন হতে পারে। আমার অনেক আমাদের কী বলে যে আমার মাজায় ব্যথা আছে, আমাদের হিস্ট্রি নিয়ে সকালে বাড়ে কিনা, কাজ করলে কমে কিনা, রেস্ট নিলে বাড়ে কিনা, কী হয় না হয় এগুলো নিয়ে আমরা বুঝতে পারি ইনফ্লামেটরি কিনা। তাহলে ইনফ্লামেটরি লো ব্যাক পেন আমাদের কাছে চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট উইথ কাইফোসিস, কেউ ধরে এরকম করে নিয়ে আসে কাইফোসিস, পেশেন্ট আমাকে আসতে পারে কাইফোসিস নিয়ে। আর হতে পারে অনেক সময় ফ্লেকশন ডিফর্মিটি অফ ডিফারেন্ট জয়েন্ট অ্যান্ড অলসো স্পাইন, ফ্লেকশন ডিফর্মিটি অফ ডিফারেন্ট জয়েন্টস অ্যান্ড স্পাইন। তাহলে এগুলো কিন্তু আমার পেশেন্ট এগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে পার্টিকুলার আর্টিকুলার ফিচার্স। এখন আমি যদি বলি হোয়াট আর দি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, কী বলেছি, হোয়াট আর দি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তা এটা একটা আছে মেনোমেনিক, সেটা হচ্ছে কি এ দিয়ে মনে রাখা যায়, এ দিয়ে। আমি যদি উপরে ধরি এ দিয়ে শুরু করলাম, এ দিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র ইউভিআইটিস, কী বলেছি, এ দিয়ে লেখো অ্যান্টেরিয়র ইউভিআইটিস। আমি যদি লাংসে আসি, লাংসে এ দিয়ে লেখো অ্যাপিক্যাল ফাইব্রোসিস, এ দিয়ে কি অ্যাপিক্যাল ফাইব্রোসিস। এবার আসো হার্টে কি হইতে পারে, হার্টে হইতে পারে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন, কী বলেছি, অ্যাওর্টিক রিগার্জিটেশন।
তারপরে লেখা হচ্ছে অ্যাওর্টিক রুট অ্যাবসেস, অ্যাওর্টিক রুট অ্যাবসেস, আর ওর সাথে লিখে রাখো কন্ডাকশন ডিফেক্ট। তাহলে এটা গেলো হার্টে কি বলেছি যে অ্যাওর্টিক রিগার্জিটেশন, তারপর বলেছি অ্যাওর্টিক রুট অ্যাবসেস এবং কন্ডাকশন ডিফেক্ট, এটা গেলো এ, ওখানে গেল। এরপরে আসলে এ দিয়ে কী হইতে পারে, এ দিয়ে হইতে পারে যে অ্যাকিলিস টেন্ডিনাইটিস, অ্যাকিলিস টেন্ডিনাইটিস, আমি বলেছিলাম অ্যাকিলিস টেন্ডিনাইটিস এবং প্ল্যান্টার ফাসাইটিস, এ দুটো হচ্ছে এক্সাম্পল অফ এনথেসাইটিস, কি অ্যাকিলিস টেন্ডিনাইটিস এবং প্ল্যান্টার ফাসাইটিস। তার মানে আমি তোমাকে বলি এই পেশেন্টের কি কোনো এনথেসাইটিসের কোনো ফিচার্স আছে, তখন তোমার বলতে হবে যে স্যার এই পেশেন্ট মানে অ্যাকিলিস টেন্ডিনাইটিস আছে কিনা বা প্ল্যান্টার ফাসাইটিস আছে কিনা, হ্যাঁ ইয়েস অর নো, এগুলো তখন বলতে হবে। তাহলে আমি বলি যে হঠাৎ দি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, তাহলে আমি মনে রাখবো কি দিয়ে, একটা হচ্ছে এ দিয়ে, এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা বলেছি বললাম যে অ্যান্ট্রোর ইউভিআইটিস, এটা যদি এখানে হয় লাংসে অ্যাপিকাল ফাইব্রোসিস, এ দিয়ে হার্টে কী হবে অ্যাওর্টিক রিগার্জিটেশন, এ দিয়ে হার্টে হবে অ্যাওর্টিক রুট অ্যাবসেস, আর কন্ডাকশন ডিফেক্ট আলাদা করে মনে রাখবা। এবার আসলে নিচে যদি ধরি তাহলে আমার কী হবে অ্যাকিলিস টেন্ডিনাইটিস, অ্যাকিলিস টেন্ডিনাইটিস, আরটা লেখা হচ্ছে অ্যামাইলয়েডোসিস, এ দিয়ে অ্যামাইলয়েডোসিস। দিস আর দি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এক্সট্রা আর্টিকুলার ফিচার্স। এখন এর সাথে একটা জিনিস মনে রাখবো এক্সট্রা, সেটা হচ্ছে প্রোস্টেটাইটিস, এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার্স, এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, কি প্রোস্টেটাইটিস। তাহলে মনে রাখা হয়ে গেল। তাহলে আমার কি পেশেন্ট, আমি যদি বলি যে দেখো আমি এরকম কিন্তু বলতে পারি যে আমি যদি বলি হঠাৎ দি একটা পেশেন্টের কাছে কী নিয়ে আসবে, আমি যদি হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, তাহলে আমি যেরকমভাবে বলি যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস, তাহলে এ দিয়ে শুরু হয়ে গেল, ওটাও তো এ দিয়ে হলো। তাহলে দেখো এ দিয়ে সব কিছু আমি বলে ফেললাম, মানে ছটা দিয়ে বলি যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস, এ দিয়ে বললাম অ্যান্ট্রোইউভাইটিস, এ দিয়ে বললাম অ্যাপিকাল ফাইব্রোসিস, এ দিয়ে বললাম অ্যাওর্টিক রিগার্জিটেশন, এ দিয়ে বললাম অ্যাওর্টিক রুট অ্যাবসেস, এ দিয়ে বললাম অ্যামাইলয়েডোসিস, এ দিয়ে বললাম অ্যাকিলিস টেন্ডিনাইটিস। তাহলে কি এ দিয়ে আমি সব বলে ফেললাম, তাই না? তাহলে এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে হঠাৎ ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখন আসো যে আমি যদি এই পেশেন্টের এক্সামিনেশন করি তাহলে কী ফাইন্ডিংস পাবো, এগুলো তো আমি তো বললাম যে ফিচার্স এমনি অ্যাজ এ হোল, বাট আমি যদি তার মাস্কুলার এক্সামিনেশনগুলো করি তাহলে আমরা কী কী জিনিসকে আর হাইলাইট করবো এগুলো ছাড়াও, সেটা দেখো কীভাবে আর কনফার্ম করবো। একটা পেশেন্টের একটা থোরাসিক কাইফোসিস, পেশেন্ট কেমন হয়, থোরাসিক কাইফোসিস মানে কি এরকম হয়ে থাকবে থোরাসিক কাইফোসিস। এখন লস অফ লাম্বার লর্ডোসিস, তাহলে লাম্বার লর্ডোসিস লস হবে, আর একটা কী হবে, একটা হচ্ছে তোমার কম্পেনসেটরি হাইপার এক্সটেনশন, যখন পেশেন্টের কী হবে যে থোরাসিক কাইফোসিস, লস অফ লাম্বার লর্ডোসিস এবং কম্পেনসেটরি হাইপার এক্সটেনশন এরকম করবে। তার মানে দেখো পেশেন্টের কিন্তু একটা কোশ্চেন মার্ক অ্যাপিয়ারেন্স হবে, কী অ্যাপিয়ারেন্স হবে, পেশেন্টের হবে একটা কোশ্চেন মার্ক অ্যাপিয়ারেন্স। তাহলে এক্সামিনেশন কী করবো, পেশেন্টের থোরাসিক কাইফোসিস, লস অফ লাম্বার লর্ডোসিস এবং কম্পেনসেটরি হাইপার এক্সটেনশন অফ দি নেক, মনে হবে যেন কি একটা কোশ্চেন মার্ক অ্যাপিয়ারেন্স হবে এক। এখন আমি যদি বলি এই পেশেন্টকে বলি পেশেন্ট আপনি উপরের দিকে দেখান তো এরকমভাবে আছে পেশেন্ট, মনে করো এরকম করে তো উপরের দিকে দেখান তো ও তাকাতে পারবে না। আমি যদি বলি পেশেন্টকে উপরের দিকে তাকান, সেখানে তাকাতে পারবে না, তাহলে এটা একটা আমার ফাইন্ডিংস। 2 নম্বর হচ্ছে আমি যদি ওনাকে বলি যে আপনি এ করেন তো যে আপনি একটা ওয়ালে মানে দেয়াল আছে, মনে করো দেয়াল, আমি দেয়ালের পেছনে ওনাকে দাঁড়াতে বললাম, তারপরে দেয়ালে পা দিয়ে দাঁড়ান, মানে ওনার আপনার যদি এমন হয় যে ওনার আমি পা দেয়ালের সাথে লাগাই ওনাকে দেয়ালে ওয়ালের সাথে দাঁড়াতে বললাম, পা একদম লাগাই, তখন দেখা যাবে আমার সব কিছুই লেগে গেছে ওয়ালের সাথে, বাট আমার মাথাটা ওয়ালের সাথে লাগাতে পারতেছে, মানে আমার মাথাটা এরকম হয়ে আছে, তাহলে মাথাকে ওয়ালের সাথে লাগবে, মাথা তো সামনের দিকে ঝুঁকে আছে, তাহলে তো লাগবে না। এটাকে বলা হয় মানে অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স, কী বলা হয়, অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স, মানে আমার এই অক্সিপুট থেকে ওয়াল কিন্তু দূরে থাকবে, কারণ কি আমার তো এরকম হয়ে আছে অ্যাঙ্কাইলোজিস হওয়ার কারণে, সেই জন্য এটাকে বলা হয় মেজারমেন্ট অফ অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স, মানে ওয়ালে দাঁড়াই বলতে হবে, ওয়ালে সে পা লাগাবে নিচে দিয়ে লাগাই বলতে দাঁড়ায় থাকতে বলতে হবে, দেখা যাচ্ছে সে অক্সিপুট থেকে ওয়ালের ডিস্টেন্স অনেক বেশি, এটা বলা হয় অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স, ইট ইজ মোর ইন কেস অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স লাগাতে পারবে, মাথা লাগাতে পারবে না। এবার আসো যে আমি একটা করতে পারি যেটা মোস্ট ইম্পর্টেন্ট,
দ্যাট ইজ মডিফাইড সুপার টেস্ট। কী বলা হয়? মডিফাইড সুপার টেস্ট। আমরা কি করি যে আমরা যে পেশেন্টের কি বলি যে ওই আমাদের পিছনে যা আছে ভেনাস অফ ডিম্পল বলি, দেখবো যে আমাদের লোয়ার ব্যাকে একটা ডিম্পল মানে একটা গর্তের মতো জায়গা আছে, ওটা করে ভেনাস অফ ডিম্পল। এর উপরে মডিফাইড সুপার টেস্ট কী করা হয়? মডিফাইড করা হয়েছে, এই জন্য নাম হচ্ছে মডিফাইড সুপার টেস্ট। এই জন্য নাম হচ্ছে মডিফাইড সুপার টেস্ট। আমরা যেটা করি যে ওই ভেনাস অফ ডিম্পল ওখান থেকে আমরা উপরের দিকে একটা 10 সেন্টিমিটার উপরে একটা মার্কিং করি। ধরো এটা যদি ভেনাস অফ ডিম্পল হয়, আমি 10 সেন্টিমিটার উপরে একটা মার্কিং করলাম। মার্কিং করে আপনাকে কী বলি যে আপনি হাত এরকম মাটিতে দিয়ে দাঁড়ান, তাহলে কী হবে? আমার স্পাইনের তো মুভমেন্ট হবে, এক্সটেনশন হবে। মুভমেন্টটা কী হবে? এক্সপেন্সিভিটি হবে মুভমেন্টের, মানে স্পাইনের কী হবে? স্পাইনটা এক্সপেনশন করবে। যদি দেখি যেটা 5 সেন্টিমিটারের বেশি এক্সপেনশন হয়নি, আমার তো ভেনাস অফ ডিম্পল থেকে 10 সেন্টিমিটার তো আছে, ভেনাস অফ ডিম্পল নিচে, এর উপরে 10 সেন্টিমিটার, তাহলে এর থেকে যদি 5 সেন্টিমিটার বেশি এক্সটেনশন না হয়, তাহলে বুঝতে হবে যে এটা আমার স্পাইনের মুভমেন্ট রেস্ট্রিকশন আছে, স্পাইনের মুভমেন্ট রেস্ট্রিকশন আছে। এটাকে বলা হয় মডিফাইড সুপার টেস্ট। ঠিক আছে? তারপরে দেয়ার অলসো টেস্ট ফর স্যাক্রোলাইটিস, আমি ডিটেলস যাচ্ছি না। স্যাক্রোলাইটিস টেস্ট করা যায়, তা স্যাক্রোলাইটিস আছে কি নেই, তাহলে এটাকে বলা হয় টেস্ট ফর স্যাক্রোলাইটিস। ঠিক আছে? সেখানে কিছু টেস্ট করা যায়। তাই আমি কী বললাম যে একটা আমি দেখবো থোরাসিক কাইফোসিস, লস অফ লাম্বার লর্ডোসিস এবং কম্পেনসেটরি হাইপার এক্সটেনশন, এগুলোকে একসাথে বলা হয় কি? আমি বলেছি ইনভার্টেড কোশ্চেন মার্ক অ্যাপিয়ারেন্স, ইনভার্টেড কোশ্চেন মার্ক অ্যাপিয়ারেন্স। আর হচ্ছে আগে যদি পেশেন্টও উপরে দেখাতে বলতে হচ্ছে, উপরে দেখাইতে পারবেন না। আর বলতে হবে অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স মেজার করতে হবে, সেটা অনেক বেশি হবে। সেটা কীভাবে মেজার করতে হবে সেটাও আমি বললাম যে অক্সিপুট টু ওয়াল ডিস্টেন্স। আর হচ্ছে বলেছি মডিফাইড সুপার টেস্ট, সেটা কি বললাম? ভেনাস অফ ডিম্পল থেকে 10 সেন্টিমিটার উপর আমরা একটা মার্কিং করবো, তারপর আমরা এক্সপেন্সিবিলিটি দেখবো। যদি দেখি যেটা লেস দ্যান 5 সেন্টিমিটার হয়েছে এক্সপেন্সিবিলিটি, লেস দ্যান 5 সেন্টিমিটার, তাহলে বুঝতে হবে আমার লাম্বার স্পাইনের মুভমেন্টের রেস্ট্রিকশন আছে। ক্লিয়ার? এখন আসো যে ঠিক আছে, তাহলে অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস হলো। এখন আমার আসলো যে এই পেশেন্ট আমি কীভাবে ইনভেস্টিগেশন করবো, হাউ আই উইল ইনভেস্টিগেট দি পেশেন্ট। মনে হতে হবে এই পেশেন্টটা করবো যারা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, যেহেতু এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ইএসআর ইজ রেস্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, যেহেতু এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, সেখানে ইএসআরটা কী হবে? রেস্ট হবে। সিআরপি যদি করি, যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এখানে সিআরপিও কী হবে? রেস্ট হবে। আমি এই পেশেন্ট যদি আরএ টেস্ট করি, আরএ টেস্ট ইজ ইউজুয়ালি নেগেটিভ। আরএ টেস্টটা কী হবে? নেগেটিভ। আগে বলেছিলাম যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, তাহলে আরএ টেস্ট হবে নেগেটিভ। এই সেলে আমি যদি পেশেন্টের কী বলেছি, এই সেলে B27 করি, তাহলে কী হতে পারে? পজিটিভ। তাহলে আমি বললাম সিবিসি উইথ ইএসআর, হাই ইএসআর। তারপরে বললাম যে সিআরপি ইজ ইউজুয়ালি এটাও হাই হবে। আরএ টেস্ট নেগেটিভ। HLA B27 সেটাও হবে নেগেটিভ। এক্স-রে অফ দি এসআই জয়েন্ট, সেখানে কী পাবো? অ্যান্ড স্পাইন, এক্স-রে অফ দি এসআই জয়েন্ট দি স্পাইন। আর হচ্ছে এমআরআই অফ দি কি? থোরাকো লাম্বার স্পাইন, এমআরআই অফ এসআই জয়েন্ট এবং লাম্বোসাক্রাল বা থোরাকো লাম্বার স্পাইন। তাহলে আমরা এগুলো হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। এছাড়া ট্রিটমেন্টের আগে আমাদের অনেকগুলো ইনভেস্টিগেশন করা লাগতে পারে, যেমন রেনাল ফাংশন, লিভার ফাংশন, রুটিন টেস্ট, এগুলো করতে হবে। রেনাল ফাংশন, লিভার ফাংশন, ব্লাড সুগার, রুটিন টেস্ট, এগুলো করতে হবে। তাহলে আমি যদি বলি হোয়াট আর দি ইনভেস্টিগেশনস, কী কী বলেছিলাম? হোয়াট আর দি ইনভেস্টিগেশনস, কী কী বলছি? সিবিসি উইথ ইএসআর, সিআরপি, আরএ টেস্ট নেগেটিভ, HLA B27 পজিটিভ, এক্স-রে অফ দি স্যাক্রোইলিয়াক জয়েন্ট অ্যান্ড অলসো স্পাইন এবং এমআরআই অফ দি স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইন। এখন কেন এরকম মনে হয়? এমআরআই কেন করবো স্যার? এক্স-রে করলে তো হয়। মনে রাখতে হবে যখন আমাদের হাই সাসপিশন থাকে যে পেশেন্টের আসলে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস, কিন্তু আমার এক্স-রেতে স্যাক্রোলাইটিসের কোনো এভিডেন্স নাই, কিন্তু আমার হাই সাসপিশন যে এটা আসলে স্পন্ডাল আর্থ্রাইটিস হতে পারে বা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস হতে পারে, সেই জন্য সেক্ষেত্রে আমরা কী করবো? এমআরআই করবো। কারণ এমআরআই ইজ মোর সেন্সিটিভ টু ডিটেক্ট স্যাক্রোআইলাইটিস দেন এক্স-রে, সেটা তখন এমআরআই করতে হবে।
এখন আসলে আমি এক্স রে করলাম, এখন কি পেলাম? স্যাক্রোলাইটিস। এখন স্যাক্রোলাইটিস সময় কয়েকটা কথা। ইউজুয়ালি স্যাক্রোআইলাইটিস বিগিনস ফ্রম দি লোয়ার পার্ট অফ দি এসআই জয়েন্ট। স্যাক্রোলাইটিস জয়েন্ট তো কী হয়, ইনিশিয়ালি কী হবে, লোয়ার পার্টে শুরু হয়। প্রথমে কী হয়, সেখানে ইরেগুলারিটি এবং লস অফ কর্টিক্যাল মার্জিন। তাহলে আমাদের এখানে ইরেগুলারিটি থাকে, এটা জয়েন্টের এর জন্য জয়েন্ট মনে করো ইরেগুলারিটি যদি থাকে এবং ইরেগুলারিটি এবং লস অফ কর্টিক্যাল মার্জিন লস হচ্ছে, তাহলে ইনিশিয়ালি কী হবে, ওয়াইডেনিং হয়ে যাবে না? যেহেতু আমার ইরেগুলারিটি এবং বলছি আমি কর্টিক্যাল মার্জিন লস, তাহলে এই জয়েন্টটা কী হবে, এটা আস্তে আস্তে ওয়াইড হয়ে যাবে। সেজন্যই প্রথমে হবে ইরেগুলারিটি এবং লস অফ কর্টিক্যাল মার্জিন, তাহলে কী হবে, ওয়াইডেনিং অফ দি জয়েন্ট স্পেস। বুঝা গেছে? যে হঠাৎ দি ফিসার স্যাক্রোলাইটিস কী হবে, যে এদের শুরু হবে লোয়ার পার্ট অফ দি স্যাক্রোইলেক্স জয়েন্ট, ইনিশিয়ালি হবে ইরেগুলারিটি অ্যান্ড লস অফ কর্টিক্যাল মার্জিন, আলটিমেটলি ওয়াইডেনিং অফ দি স্যাক্রোইলেক্স জয়েন্ট। আর লাস্টে কী হবে, দেয়ার ইজ স্ক্লেরোসিস, ন্যারোইং অ্যান্ড ফিউশন অফ এসআই জয়েন্ট। কী হবে, স্ক্লেরোসিস, ন্যারোইং এবং ফিউশন, স্ক্লেরোসিস, ন্যারোইং অ্যান্ড ফিউশন অফ এসআই জয়েন্ট, দ্যাট ইজ অ্যাবাউট স্যাক্রোআইলাইটিস। কথা বোঝা গেল? এবার আমি বলবো এক্স রেতে আমরা কী পাই। এক্স রেতে আমরা স্পাইন করি, তাহলে স্পাইনে কী পাই? ধরো কোনো নম্বর স্পাইন, মনে করো আমরা অনেক সময় বলি বাম্বু স্পাইন। কী বলি? বাম্বু স্পাইন। অনেক সময় বলি না যে ইনকাজ অফ বাম্বু স্পাইন। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ দিয়ে ফাইন্ডিংস কেন আমরা বাম্বু স্পাইন বলি? কারণ বাম্বু মনে হয় বাঁশের মতন, এই জন্যই তো বাম্বু। তাহলে এটা কেমন করে বাম্বু স্পাইন হয় সেটাই বলতেছি। মনে রাখতে হবে সেখানে স্কোয়ারিং অফ দি ভার্টিব্রা দিয়ে থাকে না আমাদের, স্কোয়ারিং হয় কেন? স্কোয়ারিং অফ ভার্টিব্রা ডিউ টু ইরোশন। ভার্টিব্রা যে এরকম থাকে, ওগুলো যদি ইরোশন হয়ে যায় মনে হবে এটা স্কোয়ার হয়ে আছে। তাহলে স্কোয়ারিং অফ ভার্টিব্রা ডিউ টু ইরোশন এক। তারপর হচ্ছে কী হচ্ছে, ব্রিজিং সিনডেজমোফাইট। সিনডেজমোফাইট মানে কি, এটা আসলে একটা কি কার্টিলেজের বা বনসাটা আউটগ্রোথ। সেটা কেমন হয়, এটা ইউজুয়ালি হয় এরকম, মানে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল হয় মানে স্ট্রেট হয়, স্ট্রেট। তাহলে এরকমভাবে বাইরে হয়ে যায়, ভার্টিব্রা থেকে এরকমভাবে বাইরের দিকে বের হয়ে যায়। ভার্টিব্রা থেকে এই ভার্টিব্রাল বডি, এই বডি থেকে বাইরের দিকে বের হয়ে যায় এমনি স্ট্রেট। এরকম হয় ব্রিজিং সিনোজোফাইট। কেন? কারণ একটা সিনোজোফাইট বের হলো, ও উপরের ভার্টিব্রাল সিনোজোফাইটে মনে হয় যেন ব্রিজিং করে আছে, এটাকে বলা হয় ব্রিজিং সিনডেজমোফাইট। তারপর হচ্ছে ওসিফিকেশন অফ দি অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, ওসিফিকেশন অফ অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর হচ্ছে ফিউশন অফ ফ্যাসেট জয়েন্ট, আর ওসিফিকেশন অফ দি অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। তাই আমি বলি যে আমি যদি একটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের পেশেন্টের আমি যদি এক্সরে অফ দি স্পাইন করি, তাহলে আমি সেখানে পাবো কি, বাম্বু স্পাইন। তাহলে আমি বলি এই বাম্বু স্পাইন কেন হয়েছে সেটাই আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কি বলেছি, যে প্রথমে স্কোয়ারিং অফ ভার্টিব্রা ডিউ টু ইরোশন এক। 2 নম্বরে বলেছি যে ব্রিজ করা, ব্রিজিং সিনডেজমোফাইট। তারপর বলেছি ওসিফিকেশন অফ অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, আর একটা হচ্ছে ফিউশন অফ ফ্যাসেট জয়েন্ট। তবে আমি তোমাকে বলবো যে তোমার হঠাৎ তুমি এক্সরে কী পাবা, তখন তুমি বিদ্যুৎ চলে গেছে তো এই জন্যই সমস্যা। তাহলে একটা হচ্ছে যে আমি বললাম যে তোমাদের ওসিফিকেশন অফ দি অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আর ফিউশন অফ ফ্যাসেট জয়েন্ট। আমি যদি বলি হঠাৎ এক্সরে ফাইন্ডিংস, তোমার দুটো জিনিস মনে রাখলেই হচ্ছে কি, একটা হচ্ছে যে এক্সরে স্যাক্রোলাইটিস পাবো, আর একটা হচ্ছে বাম্বু স্পাইন পাবো। একটা হচ্ছে স্যাক্রোলাইটিস পাবো, আর একটা হচ্ছে বাম্বু স্পাইন পাবো। এখন আসো যে ম্যানেজমেন্ট, হঠাৎ ম্যানেজমেন্ট অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টের মধ্যে মনে হতে পারে হঠাৎ এম অফ ম্যানেজমেন্ট অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এম অফ ম্যানেজমেন্ট। তার মধ্যে একটা হচ্ছে যে টু রিলিভ পেন, একটা মনে করো রিলিভ পেন অ্যান্ড স্টিফনেস। একটা হচ্ছে টু রিলিভ পেন অর স্টিফনেস।
এক নম্বর হচ্ছে টু রিলিভ পেন অর স্টিফনেস। 2 নম্বর লেখো মেইনটেন স্কেলেটাল মোবিলিটি। আমি যে ট্রিটমেন্ট দেবো উদ্দেশ্য কী? টু রিলিভ পেন অ্যান্ড স্টিফনেস, টু মেনটেন স্কেলেটাল মোবিলিটি, আর হচ্ছে অ্যাভয়েড ডেভেলপমেন্ট অফ ডিফর্মিটিস। তাহলে হোয়াট আর দি এম অফ ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। উদ্দেশ্য হচ্ছে আমি ব্যথাকে রিলিভ করব, আমি স্টিফনেস হতে দেবো না, জয়েন্টকে মোবাইল রাখবো এবং অ্যাভয়েড ডেভেলপমেন্ট অফ ডিফর্মিটিস, এবং কোনো ডিফর্মিটি হতে দেব না। ঠিক আছে, এটা আমার উদ্দেশ্য। এখন লোক কিছু হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, কিছু হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট বা জেনারেল মেজার এবং ড্রাগ ট্রিটমেন্ট, যেটা আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট এবং ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। হঠাৎ দিন নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট তার মধ্যে 1 নম্বর কি লেখা হচ্ছে পেশেন্টকে অ্যাবাউট, আমাদের যে কোনো রিমোটোলজি ডিজিজে প্রথমে মেন বলতে হবে যে কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন। পেশেন্টকে তার ডিজিজ সম্পর্কে জানতে হবে, তাই কাউন্সিলিং করতে হবে এবং তার রোগ সম্পর্কে তাকে এডুকেট করতে হবে। তাহলে একটা হচ্ছে কাউন্সিলিং এবং এডুকেশন। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। দি বেস্ট এক্সারসাইজ ইজ সুইমিং। ইন কেস অফ অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস দি বেস্ট এক্সারসাইজ ইজ সুইমিং। তাহলে প্রথমে সুইমিং। তারপর হচ্ছে অ্যাভয়েড কি ইনঅ্যাক্টিভিটি, পেশেন্ট বেশিক্ষণ ইনঅ্যাক্টিভ থাকা যাবে না। আর হচ্ছে ফিজিওথেরাপি, আর একটা হচ্ছে ফিজিওথেরাপি। আর তারপরে লেখো ড্রাগ ট্রিটমেন্ট, যেমন আমার হচ্ছে জেনারেল মেজার, তারপরে আমি বলতেছি যে ড্রাগ ট্রিটমেন্ট। অ্যান্ড হোয়াট ইজ ড্রাগ ট্রিটমেন্ট? প্রথমে লেখো NSAID। কী বলেছি? NSAID মানে প্রথমে ব্যথার ওষুধ দিতে হবে। ঠিক আছে, NSAID। এবার লেখো আমাদের এবারে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, DMARD কি দিই? সালফাসালাজিন এবং MTX। পার্টিকুলারলি কাদেরকে দিই? যাদের পেরিফেরাল আর্থ্রাইটিস আছে, সাধারণত স্পাইনে MTX এবং সালফাসালাজিন খুব বেশি কাজ করে না। স্পাইনে মানে কি, আমার স্পাইন ইনভলভমেন্ট আছে বা স্যাক্রোআইলাইটিস আছে, সেখানে কিন্তু MTX এবং সালফাসালাজিন খুব বেশি কাজ করে না। এদের ক্ষেত্রে কোথায় কাজ করে? যাদের পেরিফেরাল আর্থ্রাইটিস আছে, মানে আমি বললাম না অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস করে, যাদের পেরিফেরাল আর্থ্রাইটিস আছে ওদের ক্ষেত্রে কিন্তু MTX সালফাসালাজিন ভালো কাজ করে, বাট ইট ইজ লেস রেসপন্সিভ ইন কেস অফ স্পাইন এবং স্যাক্রোআইলাইটিস। এটা গেল। এরপরে লেখো যে পেশেন্টের যদি পারসিস্টেন্ট এরকম থেকে যায়, ব্যথা পেন থেকে যায়, তখন আমরা দিতে পারি NT-TNF। কয়েকটা নাম মনে রাখো, NT-TNF, শুধু নাম মনে রাখো NT-TNF, মানে NT-TNF। সেটা কি? একটা হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমিউম্যাব এবং ইটানারসেপ। ঠিক আছে, তাহলে আমি বললাম প্রথমে দেবো NSAID ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে। যদি পেরিফেরাল আর্থ্রাইটিস ডমিনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেবো MTX এবং সালফাসালাজিন। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যদি না রেসপন্স খুব বেশি না করে তাহলে আমরা দেবো NT-TNF থেরাপি। সেখানে আছে কী? ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমিউম্যাব এবং ইটানারসেপ। আমরা অনেক সময় কোনো জয়েন্টে, ইন্ডিভিজুয়াল জয়েন্টে যদি বেশি পেন হয় তাহলে সেখানে লোকাল স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। আবার কোনো ক্ষেত্রে আমরা কী করতে পারি যে ওরাল স্টেরয়েড দিতে পারি, পার্টিকুলারলি ইফ সাবজেক্ট হ্যাভিং অ্যান্টোরিউভাইটিস। কোনো সাবজেক্টের যদি অ্যান্টোরিউভাইটিস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওরাল স্টেরয়েড দিতে পারি, আর লাস্টে লিখবা সার্জারি। যারা সাম অর্থোপেডিক মেজার আছে, যেমন কারো যদি ফ্লেকশন ডিফর্মিটি হয়ে যায় সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জারি করা যায়, তাহলে লাস্টে লিখবা অর্থোপেডিক সার্জারি। তাহলে আমি বললাম যে হোয়াট আর দি ড্রাগ ট্রিটমেন্ট, বা প্রথমে বলেছিলাম জেনারেল মেজারমেন্ট, কী বলেছিলাম যে এডুকেশন এবং কাউন্সিলিং। তারপরে বলেছিলাম যে এক্সারসাইজ, পার্টিকুলারলি সুইমিং, অ্যাভয়েড ইনঅ্যাক্টিভিটি, তারপরে বলেছিলাম ফিজিওথেরাপি। আর ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে কী বলেছি? প্রথমে বলেছিলাম NSAID। যদি পেরিফেরাল আর্থ্রাইটিস প্রিডমিনেন্ট হয়, পেরিফেরাল আর্থ্রাইটিস মানে স্পাইন এবং SI জয়েন্ট নয়, পেরিফেরাল, তাহলে সেক্ষেত্রে মেথোট্রেক্সের এবং সালফাসালাজিন DMARD। এরপরে যদি রেসপন্স না করে তখন NT-TNF থেরাপি। তার মধ্যে 3টে নাম বলেছিলাম, সেটা হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমিউম্যাব এবং ইটানারসেপ। আরেকটা কী বলছি, যদি কোনো ইন্ডিভিজুয়াল জয়েন্টে সিভিয়ার আর্থ্রাইটিস হলে লোকাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে। আর অ্যান্টোরিউভাইটিস হলে সিস্টেমিক স্টেরয়েড, এবং অ্যাট লাস্ট লিখতে হবে দেয়ার উইল বি সাম অর্থোপেডিক মেজার, মানে সার্জারি, এগুলো করা যাইতে পারে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। তোমাদের বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো দেখি। এনি কোয়েশ্চেন?
কি করিস? কোশ্চেন আছে কোনো? যাবে যাবে